তাই যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের শেষ পর্বে দেখেছিলাম, যখন জি ফ্যামিলির একটি জাহাজ ড্রাগন আইল্যান্ডের দিকে আসছিল, তখন ইভিল ড্রাগন তার ওপর হামলা করে জাহাজটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। যা নিজের চোখে দেখেছিল শিয়াও চেন, আর এই কারণেই সে বুঝতে পারে যে জলপথ দিয়ে সে কখনই এই আইল্যান্ড ছেড়ে যেতে পারবে না। যেখানে ঝাওয়ের সাথে তার লড়াই হয়েছিল এবং শিয়াও চেনের নতুন বন্ধু হয়েছিল 4 হাতওয়ালা জায়ান্ট অ্যাপ, বিশাল বানর, যে তাকে সাহায্য করে, কিন্তু শিয়াও চেন জায়ান্ট অ্যাপকে ছেড়ে চলে যায়, কারণ তার জন্য জায়ান্ট অ্যাপের জীবন বিপদে পড়ে গিয়েছিল। সেই সাথে লিটল ইউনিকর্ন ঝাওকে নিজের মাস্টার বানিয়ে নিয়েছিল, যার পর ঝাওয়ের দেখা হয়েছিল প্রিন্স জিউর সাথে, এবং এখন এখান থেকেই আমাদের পরবর্তী পর্বের শুরু হয়, যেখানে আমরা শিয়াও চেনকে বেশ উঁচু একটি জায়গায় দেখতে পাই, যে চারদিকে নজর ঘুরিয়ে দিকের হদিশ পাওয়ার চেষ্টা করছিল। আর এখন সে নিচে এসে জঙ্গলের দিকে যেতে শুরু করে এবং বলতে থাকে যে আমি আর ঝাও দুজনেই একসাথে ওয়ার্ল্ড অফ ইমর্টালসের এই ড্রাগন আইল্যান্ডে এসেছিলাম। আর তার এটা মনে হচ্ছিল যে গডেস লানো, যিনি নিশ্চিতভাবেই একজন ইমর্টাল হতে চেয়েছিলেন, তিনিও নিশ্চয়ই এই ড্রাগন আইল্যান্ডের উপরেই ল্যান্ড করেছেন। কিন্তু আসলে তিনি কোথায় আছেন সে বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। সে তো ঠিকভাবে এটাও জানে না যে আসলে এই আইল্যান্ডের কোনো দিকে যাওয়া উচিত আর কোনো দিকে নয়, কারণ শিয়াও চেনের মনে হচ্ছিল এখন কেবল লানো এমন একজন যে তাকে সাহায্য করতে পারে, তিনিই তাকে এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার রাস্তা দেখাতে পারেন। কিন্তু আমরা দেখতে পাই যে যখন শিয়াও চেন এখান দিয়ে যাচ্ছিল, তখন কিছু লুকিয়ে থাকা লোক তার উপর নজর রেখেছিল। এদের মধ্যে একজন তখনই শিয়াও চেনকে আক্রমণ করার জন্য নিজের ছুরি তুলে নেয়, কিন্তু এই বিষয়ে শিয়াও চেনও তার সেন্সের সাহায্যে সংকেত পেয়ে যায়, কারণ ঠিক সেই মুহূর্তে একটি ছুরি শিয়াও চেনের দিকে ধেয়ে আসছিল, যা সে ডজ এড়িয়ে করে দেয়, কিন্তু সাথে সাথেই আরও 2টি ছুরি শিয়াও চেনের দিকে আসতে থাকে। এই আক্রমণগুলোকে শিয়াও চেন তার স্পেশাল পাওয়ারের ডিফেন্স দিয়ে আটকে দেয়, এবং এখন তার সামনে চলে আসে সেই হামলাকারী, যে শিয়াও চেনকে বলতে থাকে যে তোমার স্কিল তো খুবই চমৎকার, আমার পুরো বিশ্বাস যে তুমিই শিয়াও চেন। শিয়াও চেন তাদের জিজ্ঞেস করে যে তোমরা কি ওয়ার্ল্ড অফ ইমর্টালের লোক? আমি তো এই দুনিয়ারও নই, তাহলে তোমরা কেন আমার ওপর হামলা করছো? আমার তো তোমাদের সাথে কোনো শত্রুতাও নেই। লোকটি বলতে থাকে যে তোমার ওপর আমাদের ইয়াং মাস্টারের নজর আছে, যাকে তুমি খুব বিরক্ত করে রেখেছ, এই কারণেই তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। শিয়াও চেন তাদের বলতে থাকে যে আচ্ছা, যদি তোমাদের ইয়াং মাস্টার তোমাদের এখানে পাঠিয়ে থাকে, তবে তোমাদের ইয়াং মাস্টার কে? কারণ আমি তার সাথে কথা বলে এটা জানাতে পারি যে আমার তার সাথে কোনো শত্রুতা নেই। কিন্তু এই লোকগুলো এখন শিয়াও চেনকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল এবং বলতে থাকে যে যদি তুমি সত্যিই আমাদের মাস্টারের ব্যাপারে জানতে চাও তবে এসো এবং জেনে নাও। যার ঠিক পরেই এবার একসাথে এই তিনজনই শিয়াও চেনের ওপর আক্রমণ শুরু করে দেয়, কিন্তু এদের শিয়াও চেনের শক্তি এবং রিফ্লেকশন সম্পর্কে বিন্দুমাত্র আন্দাজ ছিল না, কারণ শিয়াও চেন চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং নিজের বেশ শক্তিশালী আক্রমণ করে বসে তাদের মধ্যে একজনের ওপর, যার হাড় ভেঙে গিয়েছিল, এবং সে সোজা গিয়ে ধাক্কা খায় একটি গাছের সাথে। আর যতক্ষণ বাকি দুজন এই বিষয়টি বুঝতে পারে, ততক্ষণ শিয়াও চেন দ্বিতীয় লোকটির ওপর একটি খুব জোরে লাথি মেরেছিল, যারও এক আঘাতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর যে তৃতীয় লোকটি এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, তখন শিয়াও চেন একটি তলোয়ার ছুঁড়ে তাকে সতর্ক করে দিয়েছিল যে তুমি এখান থেকে পালাতে পারবে না। আর সে তলোয়ারটি বের করে যেই ওই লোকটিকে জানে মারতে যাবে, তখন সে বলতে থাকে যে প্লিজ আমাকে মেরে ফেলো না, আমি সারেন্ডার করছি, আমি তোমাকে সব কিছু বলার জন্য প্রস্তুত। শিয়াও চেন বলে যে সবার আগে আমাকে বলো যে আসলে তোমাদের ইয়াং মাস্টার কে, যার ব্যাপারে তুমি বলছিলে। ওই লোকটি বলে যে যদি তুমি আমার প্রাণ রক্ষা করো তবে আমি সব বলতে রাজি। শিয়াও চেন তাকে বলে বাজে বকো না, আর তাড়াতাড়ি সব বলে ফেলো। আর এখন এই লোকটি বলতে শুরু করে যে আমি আসলে ইমর্টালিটি রিয়েলমের জিউ ফ্যামিলির লোক। এর ইয়াং মাস্টার এই আইল্যান্ডেই এসেছিলেন তার একটি মিশন পূরণ করার জন্য, যেখানে তার দেখা হয়েছিল এক সুন্দরী মহিলার সাথে, যে নিজেকে কিউশুরো প্রিন্সেস বলে পরিচয় দিচ্ছিল, যার কারণে আমাদের ইয়াং মাস্টার এটা জানতে পারেন যে ওই মেয়েটির শত্রুতা আছে তোমার সাথে। এই কারণে তিনি আমাদের বলেছিলেন যেন আমরা শিয়াও চেন নামের লোকটিকে ধরে নিয়ে আসি। এই সব কিছুই ওই প্রিন্সেসের করা... প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো একজন সৈনিক মাত্র। সে শিয়াও চেনের কাছে প্রাণের ভিক্ষা চাইতে থাকে।
শিয়াও চেন ভাবে যে সে আর কেউ নয় বরং ঝাও ই হবে। আর মেয়েটি প্রতিবারই তার রাস্তায় চলে আসে, যে ঠিকভাবে শিয়াও চেনকে কিউশুতে ফিরে যাওয়ার জন্য ফোকাস করতে দেবে না। এরপর আমাদের দেখানো হয় হার্ট আইল্যান্ড নামের একটি জায়গা, যেখানে আমরা ঝাওকে দেখতে পাই এবং তার সাথেই থাকে তার ইউনিকর্ন। তখনই প্রিন্স তাকে বলতে শুরু করে, যদি আপনি সারা জীবনের জন্য এখানেই থাকার সিদ্ধান্ত নেন তবে সেটা কতই না ভালো হবে। ঝাও বলে যে হ্যাঁ, এমনিতে এই জায়গাটি সত্যি অনেক বেশি শান্ত, এখানকার পরিবেশ একদম পিওর মনে হয়। যদি তুমি থাকতে চাও তবে অবশ্যই এখানে থাকো। প্রিন্স বলতে থাকে যে যদি আপনার আমার থেকে কোনো সমস্যা থাকে তবে আমি এখান থেকে চলে যাব, কারণ এমনিতেও আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এর বদলে আমি আপনাকে একটি ছোট উপহার দিতে চাই। আর উপহার হিসাবে সে তাকে দিতে থাকে তার এনশিয়েন্ট ফ্যামিলির এনসেস্ট্রাল ট্রেজার, পৈতৃক সম্পদ, যা 1000 বছরের পুরনো ফিনিক্স ব্রাঞ্চ দিয়ে তৈরি। আর সে ওই ট্রেজারটি যেই দিতে যায় তখন সে তাকে বলতে থাকে যে আসলে আমি এটার মানে কি বুঝব। যখন সে কাছে আসার চেষ্টা করছিল তখন এই বিষয়টি দেখে ইউনিকর্নও রেগে গিয়েছিল। প্রিন্স বলতে থাকে যে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আর আমার মনে হয় না যে এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো, কিন্তু অন্তত আমি যতটুকু করতে পারি ততটুকু তো আপনার জন্য করবই। কিন্তু ইউনিকর্ন এই বিষয়গুলো দেখতে পারছিল না। ঝাও তাকে বলে যে হ্যাঁ, আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু আমি তোমার জন্য যা করেছি তা তো আমি যে কারো জন্যই করতে পারি, আর এর বদলে আমার তোমার থেকে তো কি কারো থেকেই কোনো জিনিস চাই না। আমি আশা করি যে প্রিন্স জিউ আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যেমনটা প্রিন্স জিউ নিজের ট্রেজারটি ফেরত রেখে দিয়েছিল। সে বলতে থাকে হ্যাঁ, আমিও আপনার কথা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার মনে আপনার জন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি কেবল আপনার চেহারার বিষাদ দেখে আপনাকে খুশি করতে চেয়েছিলাম। আমার জীবন বাঁচানো মানুষটি খুশি থাকুক, এর চেয়ে বড় আমার জন্য আর কি হতে পারে। আর যেই মানুষটি আপনার ওপর হামলা করেছিল, আপনাকে আহত করেছিল, তাকে ধরার জন্য আমি আমার কিছু সঙ্গীদেরও পাঠিয়ে দিয়েছি। তারা খুব শীঘ্রই তাকে নিয়ে আসবে। আর আসলে ঝাও তো এটাই চাইছিল। সে তখনই ইউনিকর্নকে বলতে থাকে যে তাড়াতাড়ি আমার জন্য আর নিজের জন্য ফল নিয়ে এসো। তার কথা শুনে ইউনিকর্ন তখনই সেখান থেকে জঙ্গলের দিকে ফল আনার জন্য বেরিয়ে পড়ে। যার পর এখন আমাদের পরের দৃশ্যেই দেখানো হয় রাতের সময়, যেখানে আমরা একটি উঁচু দরজার ওপর শিয়াও চেনকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে ওই জায়গাতেই চলে এসেছিল যেখানে প্রিন্স জিউ আর ঝাও আছে। তার নজর এখানকার লোকজন আর জিনিসের ওপর ছিল। এখানে থাকা কিছু সিপাহী নিজেদের মধ্যে কথা বলছিল যে আসলে কিউশুর প্রিন্সেস কোন চাল চেলেছে, যার কারণে তাদের ইয়াং মাস্টার অর্থাৎ প্রিন্স জিউ তার প্রতিটি কথা মেনে চলছে, তাকে ফলো করছে। তখন আরেকজন সিপাহী বলতে থাকে যে হয়তো আমাদের প্রিন্স তার প্রেমে পাগল হয়ে গেছেন, যাদের কথা শিয়াও চেনও শুনছিল। আর সে বলতে থাকে অর্থাৎ ঝাও ইমর্টালিটি ওয়ার্ল্ডের লোকাল মানুষদের সাথে নিজের বেশ ভালো কানেকশন বানিয়ে নিয়েছে, যা শিয়াও চেনের জন্য অনেক বড় বিপদের সংকেত হতে পারে। যার পর সেও এখান থেকে যাওয়া শুরু করে দেয় এই এরিয়ারই ভেতরে। সে জলপথ দিয়ে হয়ে কাউকে টের পেতে না দিয়ে পৌঁছে যায় অনেকটা ভেতর পর্যন্ত, যেখানে তখনই আমাদের আরও একজন সিপাহীকে দেখানো হয় যার ওপর হামলা হতে চলেছিল, যে এখানে সতর্ক হয়ে তখনই নিজের তলোয়ার বের করে নেয় অ্যাটাক করার জন্য। কিন্তু তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার ওপর কোথা থেকে হামলা হবে আর কে করবে। তার মনে হয় হয়তো কেউ হামলা করবে না, তাই সে তলোয়ার রেখে দেয়। এই ভুলের সুযোগ শিয়াও চেন নেয়, যে কেবল একটি আঘাতেই তাকে ধরাশায়ী করে দিয়েছিল। শিয়াও চেনের কাছে অস্ত্রের নামে চলে এসেছিল একটি বেশ শক্তিশালী সোর্ড, তলোয়ার। তখনই আমরা প্রিন্স জিউ সেনাপতিকে দেখতে পাই, যার কাছে একজন সিপাহী পৌঁছায় এবং সে তাকে বলতে থাকে যে আমরা ফাইনালি এখানে একটি স্ট্রংগেস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন বানিয়ে নিয়েছি, যাকে তারা ব্যবহারও করে দিয়েছে, কিন্তু আমাদের এটা বলা হয় না যে আসলে ওটা কার ওপর ব্যবহার করা হয়েছে। ওই সেনাপতি বলে যে যাও এবং তাড়াতাড়ি এর খবর আমাদের প্রিন্সকে দিয়ে দাও। যার পর আমাদের পরের দৃশ্যেই দেখানো হয় শিয়াও চেনকে, যে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছিল এবং সে ফাইনালি ওই ম্যানশনের ভেতরে পৌঁছে গিয়েছিল যেখানে ঝাও উপস্থিত ছিল। অজানা বিপদ থেকে বাঁচার জন্য শিয়াও চেন এখানে নিজের তলোয়ারও বের করে নিয়েছিল। এরপর সে পর্দা সরায় এবং সোজা পৌঁছে যায় ঝাওয়ের সামনে। শিয়াও চেন যেই দৃশ্যটি দেখেছিল তাতে তার চোখ কপালে উঠে যায়, কারণ এখানে ঝাও তো ছিল,
কিন্তু তার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল, যে বিষয়টা শিয়াও চেন একটুও বুঝতে পারে না যে হঠাৎ এর কি হলো। শিয়াও চেন বুঝতে পারে যে নিশ্চয়ই ঝাওকে কোনো বিশেষ ধরনের বিষ দেওয়া হয়েছে, আর সেই সাথে সে আগর কাঠ গন্ধ পাচ্ছিল, যা বেশ বিপজ্জনক। এই কারণে শিয়াও চেন তখনই ওটা নিভিয়েও দেয়। শিয়াও চেন বুঝতে পারে যে নিশ্চয়ই এই সব কিছু ইচ্ছে করে করা হয়েছে। সে ঝাওয়ের সামনে যায় এবং বলতে থাকে যে যদি তুমি অন্যদের ক্ষতি করো তবে তোমারও ক্ষতি নিশ্চয়ই হবে। সে নিজের ছুরি তোলে ঝাওকে মারার জন্য, কিন্তু যখন সে এমনটা করতে যাবে তখনই এখানে অনেক সিপাহী চিৎকার করতে করতে আসতে থাকে। এটা দেখেই শিয়াও চেন তার তলোয়ার দিয়ে আঘাত তো করেছিল, কিন্তু ঝাওকে নিজের পাওয়ারের সাহায্যে বাঁচিয়ে নেয় প্রিন্স জিউ। আর সে বলতে থাকে যে আসলে তুমি প্রিন্সেসের সাথে কি করতে চলেছিলে। এই কথাগুলো শুনে তখনই ঝাওয়ের চোখ খুলে যায়, যার অবস্থা আগে থেকেই খুব খারাপ ছিল। আর সে যেই নিজের সামনে শিয়াও চেনকে দেখে সে অবাক হয়ে যায়। আর প্রিন্সও জেনে গিয়েছিল যে এই লোকটির নামই শিয়াও চেন। আর সে শিয়াও চেনকে ফাঁসানোর জন্য বলতে থাকে যে তুমি জানি না আমাদের প্রিন্সেসের সাথে কি করেছো, যার কারণে তার অবস্থা এমন হয়ে গেছে। শিয়াও চেন বলতে থাকে যে আমি তো এইমাত্রই এখানে এসেছি, যদি আমাকে তাকে জানে মারতে হতো তবে আমি এই ফালতু কাজগুলো কেনই বা করতাম, এক ঝটকায় তার ঘাড় কেটে দিতাম। যে কথা শুনে ওই সেনাপতি রেগে যায় এবং বলতে থাকে যে তোমার সাহস কি করে হলো এমন কথা বলার, যে তখনই নিজের তলোয়ার দিয়ে একটি ফায়ার অ্যাটাক করে দেয় শিয়াও চেনের ওপর। যা থেকে নিজেকে বাঁচানোর জন্য শিয়াও চেন স্পিরিচুয়াল ফরমেশন ব্যবহার করে, কিন্তু সেই ফরমেশন ভেঙে যায় এবং শিয়াও চেন বেশ দূরে গিয়ে পড়ে। সেখান থেকে ঝাও এখন রাগের সাথে ওঠে নিজের তলোয়ার তুলে, কিন্তু তার অবস্থা এতই বেশি খারাপ ছিল যে সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তার মাথা ব্যথা হতে শুরু করে, তার বডি অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল। তার পুরোপুরি বিশ্বাস হয় যে নিশ্চয়ই এই সব কিছু শিয়াও চেন করেছে। প্রিন্স জিউ বলতে থাকে যে প্রিন্সেস, আপনি প্লিজ চিন্তা করবেন না, পুরো এরিয়া আমাদের লোকেদের দিয়ে ভরা, সে এখান থেকে জীবিত বেঁচে যেতে পারবে না। যে ঝাওয়ের উপর হাত রেখেছিল, কিন্তু ঝাওয়ের দৃষ্টি দেখেই সে হাত সরিয়ে নেয়। ঝাও রাগের সাথে টলতে টলতে যেতে থাকে শিয়াও চেনকে মারার জন্য। ইয়াং মাস্টার যেই এখান থেকে যেতে যাবে তখন তার সেনাপতি তাকে থামিয়ে দেয় এবং বলে যে এখন আপনি থামুন। সে বলতে থাকে যে আমাদের ফ্যামিলি হেড ড্রাগন আইল্যান্ডের ট্রিপে আসার আগে আমাকে এই অর্ডার দিয়েছিলেন যে আমরা কোনো মতেই অন্য কারো ঝামেলায় জড়াবো না। আমাদের জন্য যেটা সবথেকে জরুরি কাজ হবে সেটা হলো ড্রাগন কিংয়ের ডিম খোঁজা। আমাদের ওটাতে সফল হয়ে তখনই এখান থেকে বেরোতেও হবে। প্রিন্স বলতে থাকে যে এখন আমার জন্য সবথেকে জরুরি কাজ হলো এই মেয়েটিকে ধরা, যার জন্য সে তখনই এখান থেকে বেরিয়েও যায়। আর তারপরই আমাদের সেনাপতির একটি ছোট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যে সে আগেই এই খবর পেয়ে গিয়েছিল যে খুব শীঘ্রই এখানে শিয়াও চেন চলে আসবে। এই কারণেই সে ইচ্ছে করে ওই বিপজ্জনক জিনিসটি ঝাওয়ের রুমের ভেতর রাখিয়ে দিয়েছিল। সে বলতে থাকে যে তুমি গিয়ে জ্বালিয়ে দাও ওই স্যান্ডেল উড, চন্দন কাঠ, সুগন্ধি কাঠ, কারণ সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, যে ঝাও তো এখানে মারা যাবেই, আর তারপর রাগের বশে প্রিন্স মেরে ফেলবেন শিয়াও চেনকে। তবেই গিয়ে প্রিন্স পুনরায় নিজের মিশনের ওপর ফোকাস করতে পারবেন, যার পরের স্টোরি দেখানো হবে নেক্সট পার্টের ভেতর, যা খুব শীঘ্রই চলে আসবে।